আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের স্বাগতম। গত ক্লাসে আমরা সাম্যবাদী কবিতা নিয়ে আলোচনা করেছিলাম, বাড়ির কাজ দিয়েছিলাম। আশা করি বাড়ির কাজগুলি করেছ, করলে নিজেরাই উপকৃত হবে। এখন তো শুয়ে বসে আবারই তো সময় পাচ্ছ, সময়গুলিকে সুন্দরভাবে কাজে লাগালে নিজেদেরই উপকারে আসবে। আশা করি তোমরা কাজে লাগাচ্ছ। আমরা আজকে কি পড়ব বলেছিলাম? আমরা আজকে আরেকটি কবিতা পড়ব। ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? অনেক বাদ্যযন্ত্র, তাই না? সেটা হলো বিভিন্ন বাদ্যযন্ত্রের সমন্বয়ে সৃষ্ট সুরকে এক কথায় কি বলে? ঐকতান বলে। ওটা কে লিখেছেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা এই পাঠটি নিয়ে আজকে আলোচনা শুরু করব। এই পাঠটি শেষে আমরা যা শিখব বলতে পারবো, কবি পরিচিতি বলতে পারবো, পৃথিবীর বৈচিত্র্যময় জনজীবনের সঙ্গে যে একাত্মতা বর্ণনা করেছেন কবি, তা বর্ণনা করতে পারবো। আর শ্রমজীবী মানুষের কর্মের প্রতি শ্রদ্ধা, তার স্বরূপ ব্যাখ্যা করতে পারবো। আমরা কবি পরিচিতিটা একটু দেখি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয় আমরা তো বহুবার শুনে এসেছি, তারপর আমরা কিঞ্চিত পরিমাণ আলোচনা করি। তিনি জন্মগ্রহণ করেছেন 1661 খ্রিস্টাব্দে, 1861 খ্রিস্টাব্দে, আর মারা গেছেন 1941 সালে 7 আগস্ট। তার বিচিত্র কাব্য সম্ভার, ছোট গল্প, উপন্যাস, নাটক রয়েছে। তার কাব্য সম্ভারগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল সোনার তরী, চিত্রা, কণিকা, বলাকা, খেয়া, পুনশ্চ, শেষ লেখা। ছোট গল্পের মধ্যে আছে অজস্র উপন্যাস, চোখের বালি, গোড়া, ঘরে বাইরে, নৌকাডুবি, শেষের কবিতা, এগুলো তার উল্লেখযোগ্য উপন্যাস। আর তার উপন্যাসের সংখ্যা সীমিত ছিল, কিন্তু উপন্যাসগুলির মধ্যে তিনি মনস্তত্ত্বের বিষয় উঠিয়ে এনেছেন। নাটক, রাজা, অচলায়তন, ডাকঘর, মুক্তধারা, তাসের দেশ, রক্তকরবী, এগুলো বেশ জনপ্রিয়তা নাটকগুলির মধ্যে অর্জন করেছিলেন, আর প্রচুর পুরস্কার পেয়েছেন। আর তিনি প্রচুর পুরস্কারের মধ্যে উল্লেখযোগ্য এবং সবচেয়ে বড় পুরস্কার, একটা মানব জীবনের এর চাইতে বড় আর পাওয়ার কিছুই থাকে না। তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন 1913 সালে। তিনি ছিলেন বাংলা সাহিত্যে একচ্ছত্র সম্রাট, কালোত্তীর্ণ মহাপুরুষ। কারণ বাংলা সাহিত্যে আজ পর্যন্ত নোবেল পুরস্কারের ভাগিদার একমাত্র রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বাংলা ভাষা ও সাহিত্যকে যেমন সমৃদ্ধ করে তুলেছেন, তেমনি পরমায়ু দান করেছেন। ঐকতান কবিতায় জীবনের সত্য হাস্যকে আসলে তিনি তুলে ধরেছেন।
এই কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে কাব্যগ্রন্থের 10 সংখ্যক কবিতা। মৃত্যুর মাত্র 4 মাস আগে কবিতাটি লিখেছেন। আর এটা হলো গিয়ে কবিতাটিকে বলা যায় কবির আত্মসমালোচনা। জীবন সায়ানের বেলাভূমিতে দাঁড়িয়ে, জীবন ডায়েরির পাতা উল্টিয়ে তিনি এই কবিতার মধ্যে যেন জীবনের সাফল্য আর ব্যর্থতার পরিসংখ্যান করেছেন। সাবলীলভাবে তিনি আত্মসমালোচনা করেছেন। আমরা দেখি কবিতায় তিনি বহু সুন্দরের সমন্বয়ে এক সুর ঝংকার তুলেছেন। হ্যাঁ, তার সব কবিতায়। আর সেই সুর ও সুন্দরের সমন্বয় ঘটেছে তার কবিতাগুলোতে। এই কবিতায় কবির জগৎ এবং জীবন সম্পর্কে গভীর জীবন উপলব্ধির পরিচয় পাওয়া যায়। কবি মূলত বিশাল বিশ্বের আয়োজনের সঙ্গে নিজের ক্ষুদ্র আয়োজনকে এক করে দেখতে চেয়েছেন। কবি বলছেন, পৃথিবীতে যে এত বেশি আয়োজন, সে বিশ্বের বিশাল আয়োজন সম্পর্কে কবি অনভিজ্ঞ। আর বিপুল পৃথিবীর এই আয়োজনকে কবি আয়োজনের প্রতি বিস্ময় প্রকাশ করেছেন। কবি দীর্ঘ জীবনের শেষ পর্যায়ে এসে নিবিড়ভাবে উপলব্ধি করেছেন তার জীবন ও জগতের মধ্যে বন্ধনের দৃঢ়তা নিয়ে, সৃষ্টির গভীরতা নিয়ে, তার সাফল্য আর ব্যর্থতা নিয়ে। তার উপলব্ধিতে জ্ঞানের দীনতা রয়েছে, জানার সীমাবদ্ধতা রয়েছে, এবং এই জানার সীমাবদ্ধতা তাকে বিস্মিত করেছে। বলেছেন, বিপুলা এই পৃথিবীর কতটুকুই বা জানি না। এটা হলো গিয়ে কবিতাটিকে আমরা বলছি বিভিন্ন বাদ্যযন্ত্রের সম্মিলিত সুর, বৈচিত্র্যময় জনজীবনের সম্মিলন, তাই না? সেটা হলো গিয়ে ঐকতান। তিনি বলছেন, দেশে দেশে কত না নগর রাজধানী, মহাকালের সাপেক্ষে জীবন কেমন? জীবন খুব ছোট, তাই না? তেমনি মহাবিশ্বের কাছে পৃথিবীর এক কোণে বাস করাও তেমনই। পৃথিবীতে অসংখ্য নগর রয়েছে রাজধানী, যেগুলো সম্পর্কে মানুষ কমই জানে, তাই না? একটা জীবনে কতই বা জানা যায়। বিশাল এই পৃথিবীর এক কোণে বসে কি এত কিছু সম্পর্কে ধারণা করা সহজ? অত তো সহজ নয়। কবি জীবজগৎ, বিশ্বজগতের জীব এবং জড় বৈচিত্র্যের বিশাল সম্ভারের কথা বলেছেন। সেই ক্ষেত্রে কবি মনে করছেন কবির মনে সামান্য অংশ বিরাজ করছে, এবং ক্ষুদ্র এক জীবনে এত কিছু জানা সম্ভব নয়। নিজের জ্ঞানের দীনতা প্রকাশ করতে সেক্ষেত্রে কবি কুণ্ঠাবোধ করেননি। যেসব কারণে বিপুল পৃথিবীর সব জায়গায় প্রবেশ করতে পারেননি, প্রবেশের দ্বার খুঁজে পাননি, সেগুলি কবি অনুধাবন করেছেন। অনুধাবন করে নিজের ব্যর্থতার দায় স্বীকার করে নিয়েছেন। কারণ এই যে
নদী, গিরি, সিন্ধু, মরু, হ্যাঁ, কত কি অপরিচিত তরু, এগুলো নিত্য বয়ে যাচ্ছে। মানুষের কত কীর্তি। কবি মনে করছেন ক্ষুদ্র এক জীবনে এগুলো দেখা অসম্ভব। তিনি বলছেন, মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র, তারই এক কোণ। এক কোণেই তো আয়োজনের সামান্য অংশের সাথে পরিচয় লাভের কথা বলছেন। মানুষের স্বাদ থাকলেও স্বল্প আয়ুর কারণে সাধ্যের সমন্বয় হয় না। আর এই কারণেই অনেক কিছুই মানুষের দেখার বাকি থেকে যায়, জানার বাকি থেকে যায়। যুগে যুগে পৃথিবীতে যেসব মানুষ কীর্তিমান হয়েছে, সেসব মানুষের কীর্তি, সেসব মানুষের পরিচয়, মহৎ কাজ মহাকাল লিখে রেখেছে। সেগুলো সব মানুষের পক্ষে জানা সম্ভব হয় না। কবি বলছেন, তাই জানা জ্ঞানটুকুই তার মন জুড়ে আছে। অর্থাৎ অজানা জগতের সামান্য অংশই কবির জানা হয়েছে। তিনি বলছেন, সেই ক্ষোভে পরিগ্রন্থ ভ্রমণ বৃত্তান্ত। এ তার একটা দুঃখবোধ। তিনি বলছেন, নানা সংকীর্ণতা অতিক্রম করার জন্য যা স্বচক্ষে দেখা সম্ভব হয়নি, তিনি মনের প্রশান্তির জন্য ভ্রমণ বৃত্তান্ত পড়েন। কবি মনে করেন, এ ধরনের বই পড়ে অনেক কিছু জানা যায়, আত্মাকে তৃপ্ত করা যায় বলে কবি মনে করেন। কবি একটা কথা বলেছেন যে এগুলো, অর্থাৎ এই ভ্রমণ বৃত্তান্ত পড়ে কবি অপূর্ণতা দূর করেন, হ্যাঁ, দৃষ্টিশক্তি প্রখর হয়। এগুলো কবি নিজের আগ্রহে পড়েন, অফুরন্ত আগ্রহে, বলছেন অক্ষয় উৎসাহে। এই যে চিত্রময়ী বর্ণনার বাণী বলেছেন, তা দ্বারা পৃথিবীর শ্রেষ্ঠ সাহিত্য সম্পদের কথাই তিনি বলেছেন। এগুলো জীবনের স্বল্প পরিসরে তার সব কিছু দেখা সম্ভব হয়নি বলে তিনি ভিক্ষালব্ধ ধনে হলো তা অর্জন করার চেষ্টা করেছেন, তিনি স্বীকার করেছেন কবি। অর্থাৎ যেখানে যত জ্ঞানের বাণী পান, কথা পান, কাব্য পান, গল্প উপন্যাস রচনা পান, সব তিনি সংগ্রহ করেন। সাহিত্য সাধনার মাধ্যমে জ্ঞানের এই অপূর্ণতা পূর্ণ করে নেন কবি, অর্থাৎ জ্ঞানের দীনতা ঘুচান। তো জ্ঞানের রাজ্য তো বিশাল। ছোট্ট জীবনে আহরণ সম্ভব নয় বলেই কবি বিভিন্ন উৎস হতে সংগ্রহ করে নিজের ভাণ্ডারকে সমৃদ্ধ করতে চান। আমরা দেখি সমাজের উচ্চ মঞ্চে কবি বসে থাকার কারণে সব জায়গায় কবি প্রবেশের সুযোগ পাননি। সেটাও কবি একেও জ্ঞানের দীনতা বলে আখ্যায়িত করেছেন। কবি বলছেন, অর্থাৎ অর্জিত জ্ঞান আহরণ করার কথা বলেছেন, সেটা আমাদেরও উচিত, অর্জিত জ্ঞান সংগ্রহ করা। আমি পৃথিবীর কবি, কবি নিজেকে পৃথিবীর কবি বলে আখ্যায়িত করেছেন।
যেথা তার যত উঠে ধ্বনি, আমার বাঁশির সুরে সারা তার জাগিবে তখনই। সারা জীবন চারপাশের প্রকৃতি, মানব জীবন নিয়ে সাহিত্য রচনা করেছেন। প্রকৃতি ছিল তার সাহিত্যের প্রেরণা। আর মানুষের যে দর্শন, অর্থাৎ মানব দর্শন ছিল তার সাহিত্যের বিষয়বস্তু। অর্থাৎ কবি বলতে চেয়েছেন পৃথিবীর অনুষঙ্গই তার সাহিত্যে ঠাঁই পেয়েছে। তাই নিজেকে পৃথিবীর কবি বলছেন। তার প্রকৃতি জগতে কি নেই? সম্পূর্ণতা নেই। প্রকৃতি থেকে ভাষা, ছন্দ, সুর তিনি সংগ্রহ করেছেন, অর্থাৎ এই পৃথিবী থেকে। অথচ এই পৃথিবীর মাটি ও মানুষের গন্ধ, সাধারণ মানুষের কথা তার লেখায় কমই উঠে এসছে। এই কারণে এই স্তরে এসে তিনি অনুশোচনায়, অনুতাপে দগ্ধ হয়েছেন এবং কবি নিজের অসহায়ত্ব এখানে প্রকাশ করেছেন। এই স্বর সাধনায় পৌঁছিল না বহুতর ডাক, অর্থাৎ সব শ্রেণীর মানুষ তার রচনায় উঠে আসেনি। উপেক্ষিত তার, অর্থাৎ দুর্বল শ্রেণীকে তিনি তার রচনায় তুলে আনতে পারেননি। তার একটা দুর্বলতা বলে কবি মনে করছেন। কবি নিজের ব্যক্তিগত জীবনের চাওয়া পাওয়ার কথা, আনন্দ অনুভূতির কথা, সফলতা বা ব্যর্থতার কথা বিষয়টি এখানে তুলে ধরেছেন। অর্থাৎ নিজের সুর সাধনাকে, সুর সঙ্গীতকে এখানে ব্যর্থ বলে আখ্যায়িত করেছেন। প্রকৃতির বিচিত্র সৌন্দর্যের সুর কবির অনুভূতিতে মিলেমিশে এক হয়ে জেগে উঠেছে। পৃথিবীতে যেখানে যত ধ্বনি ওঠে, সুর ওঠে, সেগুলোকে এক সুরে পেয়ে কবি মুগ্ধ হন। তার বাঁশির সুর ওই সুরগুলোর সাথে মেলাতে পারেন না পুরোপুরি। কেন? তার জ্ঞানের দীনতা আছে বলে তিনি মনে করেন সেই সুর এবং কবির বাঁশির সুরের মধ্যে কোথায় যেন ফাঁক রয়ে গেছে। সেই সুর আসলে যাই বলুক না কেন, সাধারণ মানুষ আসেননি, অনেকটাই কম এসছে, সেটাই বলতে চেয়েছেন। তবে আমরা দেখেছি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পগুলোতে সাধারণ মানুষের কথা গল্পের ফাঁকে ফাঁকে এসেছে, আসেনি একেবারে সেটা বলার সুযোগ নেই। আমরা দেখি তিনি বলতে চেয়েছেন, অর্থাৎ সব শ্রেণীর প্রকৃতির ঐক্যতান স্রোতে, অর্থাৎ এই কবি হওয়ার সুবাদে কবি সৌভাগ্যবান, নিজে সফল হয়েছেন কবি হিসেবে। এবং কবি হিসেবে কবি বলছেন, নানা কবি ঢালে গান নানা দিক হতে, তাদের সবার সাথে আছে মোর এইমাত্র যুগ। অর্থাৎ কবি হিসেবে তার একটা যোগাযোগ আছে, অর্থাৎ কবি হিসেবে তিনি সফল হয়েছেন, সেই হিসেবে তার যোগাযোগ আছে। সঙ্গ পাই সবাকার, লাভ করে আনন্দের ভাগ। অর্থাৎ তিনি এনজয় করছেন, জীবনকে উপভোগ করছেন। পৃথিবী থেকে উপাদান সংগ্রহ করে তিনি পৃথিবীর কবিদের সাথে তার একটা কবি হিসেবে নাম কুড়িয়েছেন, সফল হয়েছেন। এখানে কবি তার বিনয় প্রকাশ করেছেন, কারণ আমরা জানি তিনি বিশ্বকবি। তার জ্ঞানের বিশ্বকবি
হওয়া তো অত সহজ না, তাই না? তার জ্ঞান আর সাধারণ কবিদের ছাড়িয়ে গেছে বলেই তো তিনি বিশ্বকবি। তবে এখানে তার বিনয় প্রকাশ পেয়েছে যে সবার সাথে আছি, আমি আনন্দ করছি এইটুকুই, কিন্তু আমার অনেক সীমাবদ্ধতা রয়েছে। কারণ তিনি কাদের তুলে আনেননি? হতদরিদ্র মানুষদের তার লেখায় তুলে আনেননি। সেই কবির ব্যর্থতা বলে কবি মনে করছেন। তিনি বলছেন, বাধা হয়ে আছে মোর বেড়াগুলি জীবনযাত্রার। কবি নিজের সামাজিক দায়বদ্ধতার কথা স্বীকার করে নিয়েছেন। কবি আমরা দেখি যে তিনি জমিদার পরিবারে জন্মগ্রহণ করেছেন। তিনি তাকে নানা কাজে সেই শ্রেণীর অর্থাৎ জমিদার শ্রেণীর প্রতিনিধিত্ব করতে হয়েছে, জমিদারি দেখাশোনা করতে হয়েছে। ইতিহাস বলে যে ইতিহাসে সত্য, জমিদাররা শোষক ছিল, সাধারণ মানুষকে শোষণ করেছে। কবি শোষক জমিদার ছিলেন না। সাধারণ মানুষের ঘামে গড়া বেদিতে বসে তিনি কী করেছেন? লজ্জিত হয়েছেন, সংকুচিত হয়েছেন, সত্যকে উপলব্ধি করেছেন। অর্থাৎ শ্রেণীগত সমস্যাই তার প্রধান সমস্যা ছিল, এছাড়া তার নিজের সমস্যা ছিল না। ফলে শ্রেণীগত সমস্যার কারণে সমাজের উচ্চ স্তরে তাকে যাতায়াত করতে হয়েছে। পরিবেশ ও সমাজ বাস্তবতার কারণে সাধারণ মানুষের কাছে, অন্তঃশ্রেণীর কাছে তিনি পৌঁছাতে পারেননি। বৃহত্তর সমাজ ও জনজীবনকে তার সাহচর্যের অংশ করতে পারেননি, অর্থাৎ তাদের সাহচর্যে যেতে পারেননি, বিচ্ছিন্ন হয়েছিলেন। তার ছিল অভিজাত জীবন, নিয়ন্ত্রিত জীবনযাপন। ফলে ওই সাধারণ শ্রেণীর লোকজন তাকে ভয় পেত, শ্রদ্ধা করত, এড়িয়ে যেত। অর্থাৎ তো আমরা দেখি এ চাষি খেতে চালাইছে হাল, তাঁতি বসিয়ে তাঁত বনে জেলে ফেলে জাল, বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার, তারই পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার। এই যে কবি মনে করছেন জীবন চলার পথে যাদের সম্পৃক্ততা, যাদের ঘামের শ্রমে জগৎ সংসার চলছে, তাদেরকে কবি অনুভব করেছেন, ফিল করেছেন। অতি ক্ষুদ্র তার অংশে তার সম্মানের চির নির্বাসনে। এই যে সম্মানের চির নির্বাসনে বলে কবির ফ্রাস্ট্রেশন প্রকাশ পেয়েছে। এ হলো কবির নির্বাসন বলে নিজের আত্মদহন প্রকাশ করেছেন। বলছেন, সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে। এই যে জনবিচ্ছিন্নতা, যা তার বিশ্ববোধের প্রতিবন্ধক। এখানে আমরা দেখি যে কবির এই অনুশোচনা, তার বাস্তব চিন্তা চেতনা তাকে, অর্থাৎ তার যে অনুশোচনা তাকে সাধারণ মানুষের কাতারে নামিয়ে এনেছে। অর্থাৎ জনজীবনের সাথে কবি বলছেন যে এক হতে না পারায় কবি সেই ক্ষেত্রে হতাশ হয়েছেন। মাঝে মাঝে গেছি আমি ওপাড়ার প্রাঙ্গণের ধারে, ভিতরে প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে। এই যে বিশাল একটা জনগোষ্ঠীর সাথে একাত্ম হতে না পারায়, তাদের জীবনে প্রবেশ করতে না পারায় কবি এখানে হীনমন্যতায় ভুগছেন। অথচ কবির হীনমন্যতা ভোয়ার কথাও ছিল না। কবি মানবিক কবি ছিলেন। উনি সত্যিকার অর্থে একজন কি ছিলেন?
বিশাল মনের মানুষ ছিলেন। এই কারণে তিনি সংকুচিত হয়েছেন, লজ্জিত হয়েছেন। তিনি বলছেন তার মানসিক শক্তি ছিল না যে তাদের কাতারে দাঁড়িয়ে তাদের সাথে কথা বলবেন, কারণ তাদের কাছ থেকে যে পরিমাণ নেওয়া হচ্ছে সে পরিমাণ দেয়া যাচ্ছে না। সেখানে এই কবি সংকুচিত। আমরা দেখি যে কবি নিজেকে সাধারণ মানুষদের যে একজন মনে করেছেন, বিধায় কবি এভাবে তাদের সাধারণ মানুষের জীবনের রং, হাসি, কান্না, আনন্দ, বেদনাকে নিজের জীবনের সাথে মিলাতে চেয়েছিলেন। তিনি তাদের মতো জীবন প্রত্যাশা করেছেন, তাদের সাথে মিশে গিয়ে তাদের অন্তরে মানুষ হয়ে উঠতে চেয়েছেন, তাই না? সেটা তার বৈষম্যের কারণে, আভিজাত্যের দেয়াল ডিঙিয়ে আভিজাত্যের দেয়ালের কারণে তার পক্ষে সাধারণ মানুষের সাথে মিশতে না পারেননি, তার পক্ষে সম্ভব হয়নি। এই যে সব শ্রেণীর মানুষের সাথে, সব শ্রেণীর সব পেশার মানুষের সাথে মিশতে না পারায় তিনি কী হয়েছেন? বেদনাহত হয়েছেন এবং সেই ব্যর্থতার কথা স্বীকার করেছেন। মাটি মানুষের দুঃখ কষ্ট নিয়ে যারা বাণী রচনা করবেন তাদের জন্য অপেক্ষা করছেন। আজ আমরা আলোচনা এই পর্যন্তই রাখি। তোমাদের একটা বাড়ির কাজ দিই। যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী কুড়াইয়া আনি। এই বাড়ির কাজটি আগামী দিন তোমরা প্র্যাকটিস করবে। যতটুকু আলোচনা হলো সে আলোচনায় আমরা এই কাজটি করতে পারি কিনা চেষ্টা করব। আগামী দিন আবার বাকিটুকু আলোচনা করব। আজকের জন্য ধন্যবাদ।